আসসালামু আলাইকুম। আজকে আমরা তপন স্যারের মহাকর্ষ চ্যাপ্টারটার অনুশীলনী সলভ করব। এই চ্যাপ্টারে হচ্ছে অনেকগুলো সূত্র আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে। তো মানে কিভাবে আসলে কম সূত্র মনে রেখে আমরা বেশি বেশি অনুশীলনী সলভ করতে পারি সেই জিনিসটার উপরে জোর থাকবে আজকে। ঠিক আছে, আশা করা যায় এই ক্লাসের পরে তোমাদের এই চ্যাপ্টারে অনুশীলনী নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আর আসলে অনুশীলনীতে সমস্যা থাকবেই, যতই বলি অনুশীলনীতে সমস্যা থাকবে। আমার কাজটা হচ্ছে সমস্যা যাতে একটু মিনিমাইজ করানো যায় আর কি। কেন সমস্যা থাকবে? কারণ অনুশীলনীতে ভুল থাকে উত্তর। ঠিক আছে, অ্যান্ড এটা আসলে একটা আনসলভড প্রবলেম আর কি। চলো শুরু করি। নিচের কোনটি মহাকর্ষ ধ্রুবকের একক নির্দেশ করে? আমরা যখন একক আসলে বের করব, একক আসলে এত এত একক মুখস্থ করা যাবে না। আমাদেরকে মেইনলি সূত্রটা জানতে হবে। সূত্র থেকে আমরা একক নিয়ে চলে আসবো। ঠিক আছে, লাল কালার ইউজ করি, লাল কালার দেখতে সুবিধা। ঠিক আছে, আমরা এই সূত্রটা জানি না, এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা জি এর এককটাকে নিয়ে আসবো। দেখো তো, এটা নিউটন, এই যে মিটার স্কোয়ার, আর স্কোয়ারের একক মিটার না, মিটার স্কোয়ার। তাহলে নিউটন গুণ মিটার স্কোয়ার, আর এদিকে দুইটা কেজি আছে না, এটা ভাগ হয়ে যাবে না? তাহলে কি হচ্ছে যে নিউটন এই দুইটা মিটার স্কোয়ার আর দুইটা কেজি স্কোয়ার ভাগ হয়ে গেল, হলো হচ্ছে জি। ঠিক আছে, হয়েছে। কি পেলাম? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, ওই তো একক থেকে মাত্রা নিয়ে আসবো। নিউটন মানে কি বলতো? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন, কারণ নিউটন হচ্ছে এম এ, এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আর ছিল কি? মিটার স্কোয়ার ছিল, আর কেজি ইনভার্স 2 ছিল। তাহলে এটার মাত্রা হচ্ছে এম ইনভার্স 1 এল 3। এই যে কেজি যেহেতু, এম ইনভার্স 1 হলো, এম 3টা না, হয়েছে? এখানে কোনটা? এম ইনভার্স 1 এল কিউব 3 ইনভার্স 2। ঠিক আছে, এই একক মাত্রাগুলো এত বেশি চাপ না যাবে না, সূত্রটা জানতে হবে, সেখান থেকে টেকনিক লাগাইতে হবে ঠান্ডা মাথায়। গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করতেছে। এটা একটা মজার বিষয়। আসলে যখন একটা জিনিস ধরে রাখছি, পৃথিবী যেই বলে এটাকে ধরো আকর্ষণ করতেছে, এই জিনিসটা পৃথিবীকে একই বলে আকর্ষণ করতেছে, বলটা সেম। কিন্তু আমি যদি এটাকে ফেলে দিই, তাহলে পৃথিবীকে তো আমরা আগাতে দেখি না, আমরা বরং এই জিনিসটাকে আগাতে দেখি। তাহলে কি আসলে পৃথিবী টানতেছে? আসলে না, এই নিজেও পৃথিবীকে টানতেছে, কিন্তু সেটা আসলে বলটা সেম। কিন্তু যেহেতু পৃথিবীর ভর অনেক বেশি, তাই ওটাকে আমরা আগানোটা দেখি না। আগাচ্ছে হয়তো খুবই ক্ষুদ্র, তো সেই আগানোটা আমরা অনুভব করি না আর কি। ওটা টেন্স টু জিরো, কিন্তু বলটা আমরা সেম। ঠিক আছে, তাহলে যেই বল আকর্ষণ করতেছে, পৃথিবীকেও ওই আপেলটা একই বলে আকর্ষণ করতেছে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র অভিকর্ষ বলটাই ক্রিয়া করে, তাহলে অভিকর্ষ বল ছাড়া যে অন্য বল ক্রিয়া করবে ওইটাই সঠিক না। কেপলারের তৃতীয় সূত্রের নাম। দেখো, কেপলারের তৃতীয় সূত্রে, কেপলারের 3টা সূত্র না, আমরা এইভাবে মনে রাখি। ই এ টি, একটা হচ্ছে এলিপস, মানে হচ্ছে উপবৃত্তাকার বা উপবৃত্তের সূত্র। এ দিয়ে হচ্ছে এরিয়া, মানে ক্ষেত্রফলের সূত্র, যে সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করে। আর টি দিয়ে হচ্ছে পর্যায়কাল বা পর্যায়কালের সূত্র। ঠিক আছে, যেটা হচ্ছে পর্যায়কালের সূত্রটা কেমন? এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাই না? তাহলে এই যে তৃতীয় হচ্ছে পর্যায়কালের সূত্র। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। ওই যে উপবৃত্তাকার, উপবৃত্তের সূত্র ছিল তো কিছু নাকি, কেপলার দিছে। তারপরে ও আচ্ছা, এই চিত্র আমরা বাদ দিব। ঠিক আছে, কারণ মেডিকেলের জন্য এইসব চিত্র বহুপদী এসব আমরা করি না, কারণ এসব আসার মতন জায়গা নেই আসলে। 100টা এমসিকিউ যদি একটা পেজের মতো থাকবে। তো দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে, ওই সূত্রটাতে যাব আমরা। এখন দেখো তো, আর কে যদি অর্ধেক করে দেওয়া হয়, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক না, সম্পর্কটা তো এরকম।
তাহলে আর যদি অর্ধেক হয়ে যায় তাহলে তার বর্গ হিসেবে ব্যস্তানুপাত হয়ে যাবে, মানে এফ হয়ে যাবে কত 4 গুণ, তাই না? মহাকর্ষ বলের মান এই যে 4 গুণ বাড়ে। বুঝতে পারছি তো ব্যাপারটা, ব্যস্তানুপাতিক সম্পর্ক, দ্যাট ইজ ওয়াই। সূর্যতে গ্রহের গড় দূরত্ব, ওই তো কিছুক্ষণ আগেই তো করলাম। এটা কেপলার কততম? কেপলার তৃতীয় সূত্র অনুসারে, এই যে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে, ঠিক আছে? আচ্ছা, বইয়ে মনে হয় ভুল দিছে। বইয়ে এইটা দিছে, বুঝছো? যেটা একটা ডাহা মিথ্যা কথা, ঠিক আছে? বইয়ে এইটা দিছে, বা এটা ভুল। বইয়ে ক দেওয়া, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ঘ। তো এই কারণেই বললাম যে সব সমস্যা আসলে সমাধান করতে পারবো না, কারণ অনুশীলনীতে ভুল থাকে। এখন তোমরা কোনটা আসলে দাগাবা আমি জানি না। আমাদের সময় ভুল উত্তরটাকে নেওয়া হয়েছিল এবং আমি হচ্ছে সঠিকটা দাগায় কম পাইছি। তো তোমরা আমার মতো সঠিকটা দাগায় কম পাবা, সমস্যা নাই। কারণ ভুল দাগানোটা রিস্ক, কখন আসলে ঠিকটা নিয়ে নেয় জানি না। আবার ঠিক দাগাতে বলাটাও ভুল হবে, কারণ এ যাবৎকালে সবসময় ভুল উত্তরটাই নেওয়া হয়েছে তোমাদের পড়াটা। আচ্ছা, গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই যে ক্ষেত্রফল না, ই এ টি, ও আচ্ছা এখানে চাইছে অন্য কিছু। কেন অতিক্রম করে বলো তো? এটা এটা হচ্ছে কৌণিক ভরবেগের জন্য। মানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ছি না 4 নম্বর চ্যাপ্টারে, I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। মূলত এই নীতিটার জন্য আসলে এই ক্ষেত্রফলের সূত্রটা খাটে, ঠিক আছে? ঠিক আছে। হুম, এখানেও হচ্ছে ভুল উত্তর দিছে, এখানেও ভুল উত্তর দিছে। সো এটা মার্ক করে রাখবা। এগুলো হচ্ছে মার্ক করে রাখবা যেটা যেটা আসলে আমাদের হিসাব মতো আসে, কিন্তু এখানে দেওয়া আছে অন্যটা। সো ওই জিনিসগুলো মার্ক করে রাখবা। আলটিমেটলি তোমাকে তো এত কিছু মনে রাখতে হবে না, কয়েকটাই মনে রাখতে হবে। প্রতিটা চ্যাপ্টারে ধরো কতগুলো করে, 10-12টা করে। চাঁদের বায়ু শূন্য স্থানে স্থির অবস্থা থেকে একটি পালক ও সীসা, এই যে বায়ু শূন্য স্থানে আলটিমেটলি জি এর মান তো ভরের উপর নির্ভর করে না, বস্তু ভরের উপর নির্ভর করে না। জি এর সূত্র কি বলো তো? জি এম বাই আর স্কোয়ার না? এখানে কি বস্তুর ভর আছে বা ছোট এম আছে? নাই। তাহলে সীসার বল আর পালক একইভাবেই তো পড়বে, ত্বরণ হবে সীসার বলের সমান। চাঁদ বলছে সেখানে তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, সীসার বলের সমান, দুটো ত্বরণ সেম হবে, ঠিক আছে? দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর 3 গুণ করা হয়, একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা? ওকে, ভেরি গুড। দেখো তো, এটা হচ্ছে সূত্র। কি বলছে? ভরকে আমি পূর্বের দ্বিগুণ করব, ঠিক আছে? মানে একটা ভর হয়ে যাবে দ্বিগুণ, তাহলে এই জায়গায় একটা 2, অন্য কণার ভর 3 গুণ, এখানে একটা 3, এবং একই সময় তাদের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করা হয়েছে। মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে ভিতরে একটা 4 আসবে না, কারণ আর স্কোয়ার তো, দ্বিগুণ করা হলে 2^4, 2^2, 4 হবে। তাহলে এটা কি হচ্ছে এখানে, কত গুণ হচ্ছে এফ আমার? 3/2 না, 2 আর 4 কাটাকাটি হবে, 3/2, 1.5 গুণ হবে, ঠিক আছে? টু ইন্টু 10^10 মিটার দূরত্ব অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যবর্তী এই যে এই জিনিসটা দরকার নেই, কারণ কারণ অনুপাত চাইছে না, এই যে কত গুণ, যেহেতু অনুপাত চাইছে তাহলে আর 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 তো কেটে যাবে আমার। আর এই জিনিসটা আমরা কিন্তু ওই যে 4 নম্বর চ্যাপ্টার করছি, যে এই যে এফ ই, এখানে আমি এটা আর করে দেবো না। এফ ই আর ধরো এফ জি যদি মহাকর্ষ বলটা আমি চিন্তা করি, হ্যাঁ, আর ওটা হচ্ছে তড়িৎ বল, এটা আমি এখানে করে দেবো না। এটা আমরা কি পাইছিলাম বলো তো? 4.2 ইন্টু 10^42, এই অনুপাতটা সেই মান। এই মানটা মুখস্থ রাখলে ভালো, ভ্যালুটা তো খুব সুন্দর, তাই না? 4.2 ইন্টু 10^42, এই ভ্যালুটা মনে রাখলে ভালো। এক্ষেত্রে আমরা এখন বলতে পারি কি, অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি। দেখো তড়িৎ বলটা বেশি না,
তাহলে তড়িৎ বলের চেয়ে কত, এত গুণ কম হবে না? ঠিক আছে, এবার মহাকর্ষ ধ্রুবক জি এর ভ্যালু, এটা তো মনে রাখতে হবে, 6.673 ইন্টু 10⁻11। ও এককটা জানতে হবে। একক কিছুক্ষণ আগে কি বের করলাম, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা জানলে কিন্তু ডিরেক্ট মনে মনে বের করা যায়। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার একটাতেই আছে আসলে, এটাই। এবার দুটি বস্তুর ক্রিয়াশীল মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক হচ্ছে ভর নিরপেক্ষ। মহাকর্ষ ধ্রুবক ভরের উপর নির্ভর করে না। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায়, কিছুক্ষণ আগে আমরা তো সূত্রটা পড়লাম যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখন আর যদি কমে যায় তাহলে টিও কমে যাবে। টি মানে কি, পর্যায়কাল, তাহলে পৃথিবীর ঘুরে আসতে যে সময়টা সেটা কমে যাবে, তাহলে বছরের সময় কমে যাবে না, বছর ধরে কমে যাবে। তারপর কোশ্চেন কি, মহাকর্ষীয় ডাবল মহাকর্ষ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় মানে কোনটা ভুল? এই যে এটা, বাকিগুলো সঠিক। আকর্ষণ বলের মান বস্তু দুটির আকৃতি ও প্রকৃতির উপর নির্ভর করে না। ঠিক আছে, মহাকর্ষ বল এগুলোর উপর নির্ভর করে না। ভেদ্যতা কি জানি, ভেদনযোগ্যতা এসবের উপর নির্ভর করে না, বুঝছো? কিছুর উপর নির্ভর করে না। প্রবণতা প্রবেশ্যতা কিছুর উপর নির্ভর করে না। এই জন্য এটাকে একটা সার্বজনীন ধ্রুবক বলে, কিছুর উপর নির্ভর করে না। তাই একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষ ধ্রুবক। কেন? F ইকুয়ালস টু GMM বাই আর স্কোয়ার। একক ভরের, তাই এটা 1 এটা 1, এক দূরত্বে এটা 1, তাহলে জি তো আমার এফ হয়ে গেল না? ঠিক আছে, চন্দ্র পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে 4/1 হয়ে যাবে হয়তো সূত্র অনুযায়ী। আর যদি দ্বিগুণ হয় তাহলে আর স্কোয়ার 1/4, তাই না? এগুলো কিন্তু অনেক সহজ, এগুলোতে আমি খুব বেশি টাইম দিতে চাচ্ছি না। 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার, ওই তো সেম কোশ্চেন তো। জি আর মান হবে জি জি 6.673 ইন্টু 10⁻11 বুঝছে? এবার এম ভরের বস্তুকে কেটে এটা করা হলো। এই জিনিসটা তোমরা স্কিপ করতে পারো আসলে, এটা লাগবে না, এটা লাগবে না। তাও তোমরা যদি মনে রাখতে চাও যে এম বাই এম কত হলে এরকমটা হবে, তাহলে মনে রাখতে পারো 2। এটা আসলে ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হয়, যে আসলে এটা করে দেওয়াটা এটা আমরা টাইম লস, থাক দরকার নেই, এটা লাগবে না। যেহেতু উত্তর মানে অপশনগুলো ছোটো ছোটো, তাই তোমরা মনে রাখবা 2 হবে এটা। ঠিক আছে, কেপলারের দ্বিতীয় সূত্রে কোন ভৌত রাশি নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? ওই যে কিছুক্ষণ আগেই তো আমরা করলাম ক্ষেত্রফল না, কৌণিক ভরবেগ, যেটাতে উত্তর ভুল ছিল। এখানে ঠিক আছে, এটাতে কৌণিক ভরবেগটা। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান আবার চাইছে, হবে কিছু একটা। কেপলারের পর্যায়কালের সূত্র পি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে এইটি, এটা এদিকে এদিকে আসা যাবে না, যদি এটা রুট করি, এটা সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে, সেম এই সূত্রটাই তো, গড় দূরত্ব যদি কমে যায় পর্যায়কালও কমে যাবে, পর্যায়কাল কমে যাবে। ঠিক আছে, এবার পৃথিবীর 365 দিনে বুধ 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? এই জিনিসটা আসলে বের করা অসম্ভব। ঠিক আছে, এই জিনিসটা বের করা অসম্ভব, তাই মানে অসম্ভব না, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া মোটামুটি অসম্ভব। ঠিক আছে, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক, চিন্তা করো তো, জি জিএম বাই আর স্কোয়ার। ভর যদি অর্ধেক হয় তাহলে এখানে একটা হাফ, ব্যাসার্ধ যদি অর্ধেক হয় তাহলে নিচে একটা 1/4, এই 4 উপরে চলে গেল, তাহলে 4/2 টু, তাই না? দ্বিগুণ হচ্ছে না?
এই যে দ্বিগুণ। পৃথিবীর ব্যাসার্ধ এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হয়ে যাবে? কত গভীরতায়? গভীরতায় আমাদের সূত্র আছে একটা। আচ্ছা, আমি এখানে কয়েকটা সূত্র লিখে দিই। আগে চিন্তা করো, আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতেছি তখন পৃথিবীর পৃষ্ঠের ব্যাসার্ধ কিন্তু কমছে বাড়ছে না, তাই না? পৃথিবীর পৃষ্ঠের ব্যাসার্ধ সেম থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা জি এর সূত্রটা এইটা ইউজ করব, জিএম বাই আর স্কোয়ার। ব্যাসার্ধ যেহেতু সেম থাকছে তাই আমরা জিনিসটাকে, ব্যাসার্ধ না, ভর। আমরা যখন উপরে উঠতেছি তখন পৃথিবীর ভর কিন্তু সেমই থাকছে, ভর কিন্তু বাড়ছে কমছে না। তাহলে ভর যেহেতু ধ্রুবক তাই আমরা এখানে লিখতে পারি এটা সমানুপাতিক 1/r²। মানে এই জিনিসটা আমরা তখন লিখতে পারবো যখন বাকি সব ধ্রুবক। এম কে আমরা ধ্রুবক ধরছি কখন? যখন আমরা উপরে উঠতেছি, তাই তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। আর এখান থেকে আমরা কি ইউজ করতে পারবো, যে ধরো জি ড্যাশ বাই জি যত ব্যস্তানুপাতিক না, তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর স্কোয়ার। এটা কি বুঝতে পারছো যে এই জিনিসটা এখান থেকে আসছে? এখান থেকে আসছে, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক তাই এই যে জি এরটা জি ড্যাশ, আচ্ছা ব্যস্তানুপাতিক বলেও আমি আসলে উল্টা লিখছি। এই ব্যস্তানুপাতিক জি এইচ মানে হচ্ছে জি ড্যাশ মানে হচ্ছে আর প্লাস এইচ উচ্চতায় জি, তাহলে এটা যে ব্যস্তানুপাতিক আর প্লাস এইচ হোল স্কোয়ারের সাথে আর জি হচ্ছে আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন আমরা যখন নিচে চলে আসবো, ভূপৃষ্ঠ থেকে নিচে আসবো, তখন কিন্তু পৃথিবীর ভর আর সেম নেই, কারণ আমরা কিছুটা ভরকে ছেড়ে চলে এসেছি। গভীরতা যখন যাবো তখন কিছুটা ভরকে ছেড়ে চলে এসেছি, তখন আমরা এই সূত্র খাটাতে পারবো না, কারণ তখন তো এম কমে গেছে, কিন্তু ঘনত্বটা সেম, তাই না? নিচে যাই বা যতই নিচে যাই পৃথিবীর ঘনত্ব তার কমছে পারছে না। তাহলে আমার একটা সূত্র নিয়ে আসতে হবে যেখানে ঘনত্বটা ধ্রুবক এবং সেটাকে আমরা ধ্রুবক বানিয়ে আর এর সাথে একটা সম্পর্ক বের করবো। এরকম একটা সূত্র হচ্ছে এটা, জি হচ্ছে 4/3 জি পাই রো আর, তাই না? যখন আমরা নিচের দিকে যাব তখন রোটা হচ্ছে কনস্ট্যান্ট, এই রো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই জিনিসটা হচ্ছে তখন যখন আমরা উপরের দিকে যাচ্ছি, যখন আমরা নিচের দিকে নামবো তখন এটা যে জি সমানুপাতিক আর, হ্যাঁ, আর যত নিচে নামবা জি তত কমবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর ড্যাশ বাই আর। বুঝতে পারছো? মানে এই দুইটা সূত্র আসলে নিয়ে আসার জন্য আমি তোমাকে এই কনসেপ্টটা বোঝালাম। এই দুটো সূত্র আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা এখানে আসলে আরো একটু এই জিনিসটাকে আরো ভাবে করা যায়, যে জি ড্যাশ হচ্ছে ইকুয়ালস টু জি 1 - এইচ বাই আর। মানে এই জিনিসটাকে একটু কারিকুরি করে ওই জিনিসটা করা যায়। আবার এই জিনিসটাকে অনেক কারিকুরি করে, যে কারিকুরিটা আসলে ভুলে গেছি কেমন করে, অনেক কারিকুরি করে এই জিনিসটা করা যায় 2h বাই আর, জি ইন্টু 1 - 2h বাই আর। ঠিক আছে, উপরে উঠতে গেলে তাহলে বুঝতেই পারতেছি যে যেহেতু 2h মানে 1 থেকে কমে গেলে বেশি কমে যাচ্ছে, তাহলে আমরা একই উচ্চতা যদি উপরে উঠি তাহলে বেশি কমে যায়, নিচে নামাচ্ছে, তাই না? তাহলে আমরা হচ্ছে মেইনলি এই সূত্র মনে রাখবো, এটা আর এটা। আর এটা যেহেতু শর্টকাটে করা যায় তাই এটাও মনে রাখবো। ওকে, কারণ ওই বর্গ টর্গ করা একটু ঝামেলা, ওখান থেকে অনেক কারিগরি করে এই জিনিসটা করা যায়। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? পৃথিবীর ব্যাসার্ধ এর তুলনায় কত গভীরতা আমরা তাহলে সূত্র কি ইউজ করবো, জি বাই জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর প্লাস এইচ, তো না, আর মাইনাস এইচ বাই আর। এর আগে কি লিখছিলাম? আচ্ছা যাই হোক, প্লাস এইচ যদি লিখে থাকে ওটা মাইনাস হবে, কারণ আমরা নিচে চলে যাচ্ছি না, যেহেতু সমানুপাতিক 4/3 জি পাই রো আর, রো কনস্ট্যান্ট, তাহলে জি সমানুপাতিক আর। তাহলে এখান থেকে কি হচ্ছে, বিকজ ত্বরণের মান অর্ধেক হয়ে যাবে। মানে কি, এটা হচ্ছে জি/2, এটা হচ্ছে জি/2, এই জি কেটে গেল, তাহলে আলটিমেটলি এখানে আসতেছে কত, হাফ। এই আর এদিকে আসলো, এই এইচ এদিকে গেল, তাহলে এইচ ইকুয়ালস টু আর মাইনাস r/2 ইকুয়ালস টু কত হচ্ছে, r/2।
এটা আসলে এত কষ্ট করে করা লাগতো না। কেন বলো তো? সমানুপাতিক না, জি সমানুপাতিক আর না, তাহলে জি যদি অর্ধেক হয় আরও তো অর্ধেক হবে। ঠিক আছে, এত কষ্ট করে দিলাম যাতে আসলে কনসেপ্টটা বুঝো আর কি। কোনো বস্তুকে গভীরতায় গেলে খুবই সহজ, জি এর সমানুপাতিক আর। কোনো বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে দিকে, মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, তাহলে সেটা বাড়তে থাকবে। পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি। ওকে, এই যে এইচ উচ্চতায় চলে গেছি, তাহলে কোন সূত্রতে আসবে? জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দেখো তো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে জি ড্যাশ, তাহলে কি হচ্ছে? জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার না? ঠিক আছে, একটি বস্তুর ভর এত, কত বলে আকর্ষিত হয় তার ওজনের বলে, তার ওজন যত সেটাই, এই যে এমজি, এমজি বের করবো, শেষ। ভর যদি বলতো ওজন, তাহলে চাঁদে ওজন হচ্ছে 1/6, পৃথিবীর ওজনের চেয়ে 1/6। হ্যাঁ, কিন্তু এখানে ওজন বলে নেই, ভর বলছে। কারণ ভর হচ্ছে অপরিবর্তিত থাকে, ভর হচ্ছে আমাদের মোলের পরিমাণ আর কি, মানে পদার্থের পরিমাণ, মোল না। তো ভর সব জায়গাতেই সেম। আমরা তো আসলে ভরটা অনুভব করি না, আমরা ওজন অনুভব করি বা বল অনুভব করি। কিন্তু ব্যাসার্ধ যদি হ্রাস পায়, ব্যাসার্ধ যদি হ্রাস পায়, তাহলে জি এর মান কি হবে? ওই যে মেরু থেকে চিন্তা করো, মেরুতে কি ব্যাসার্ধ সবচেয়ে কম না? সেখানে কি জি এর মান বেড়ে যায়, এই যে এই সূত্র থেকে। ব্যাসার্ধ যদি হ্রাস পায় জি এর মান বৃদ্ধি পাবে। জি এর মান কোথায় সর্বাধিক? এই যে মেরুতে। কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? মেরুতেই, যেটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, আর জিরো হচ্ছে বিষুব, জি হচ্ছে বিষুব, উল্টা করে লিখছি। পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে জি, একই সূত্র যে কতবার লিখবো, জি বাই জি কি হচ্ছে? এম বাই আর স্কোয়ার না? এম বাই আর স্কোয়ার। এরপরে একজন ব্যক্তির ওজন পৃথিবীর পৃষ্ঠে এত, মঙ্গল পৃষ্ঠে এত, ওজন মানে কি? এমজি না? তাহলে আমরা ডিরেক্ট এমজি, যেটা কিনা আর্থ, ডিভাইডেড বাই এমজি, যেটা কিনা মঙ্গল, মার্স, ইকুয়ালস যদি বের করি, তাহলে এম এম তো কেটেই গেল। তাহলে মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষী ক্ষেত্র, এই অভিকর্ষী ক্ষেত্র মানে তো জি, মানে জি এম, সেটা বের করতে বলছে। তাহলে জি এমটা বের করতে বলছে, এই যে 785 ডিভাইডেড বাই 298, যে গুণ জি এম আমাকে বের করতে বলতেছে, তাই না? এটা, তাহলে আমরা জি এম কে যদি বের করতে চাই, তাহলে এটার সাথে এই যে 298 গুণ দিব, ডিভাইডেড বাই 785। বুঝতে পারছো, তাই না? আমাকে ওজন দেওয়া হয়েছে, তাহলে ওজনের অনুপাত করলে তো আসলে জি এর অনুপাত পাচ্ছে, আর জি ই তো আমরা জানি, মানে পৃথিবীর জি 9.8, সেখান থেকে আমরা জিএম বের করতে পারবো। এই দেখো নিউটন পার কেজি এককটা দেওয়া আছে, এটা মানে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অভিকর্ষ ত্বরণ, আর নিউটন পার কেজি মানে হচ্ছে অভিকর্ষের প্রাবল্য, যেটাই অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষের প্রাবল্যের একক কিন্তু অভিকর্ষ ত্বরণ, একক সেম। ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাইতে পারে। চাঁদে কিছু আগে বললাম 1/6 না অভিকর্ষ ত্বরণ, তাহলে 1/6, তোমার ওজন যদি 6/1 কম মনে হয়, তুমি 6 গুণ বেশি লাফাইতে পারবে স্বাভাবিকভাবে। সূর্যের ভরের ক্ষেত্রে সঠিক সমীকরণ, ঠিক আছে, এটা সমীকরণ আছে, এটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা পাই, 2 পাই রুট ওভার 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। হ্যাঁ, সহজ সূত্র, খুব বেশি কঠিন না। এই সূত্রটা কার সাথে কোরিলেট করে বলো তো? যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই যে আর কে যদি আমরা রুট করি, তাহলে ব্যাপারটা এরকম আসে না? এই যে টি সমানুপাতিক আর কিউব, এখান থেকে আসে, এখান থেকে আমরা এখন এম কে বের করবো। এম যদি আমরা বের করি, তাহলে যে স্কোয়ার হয়ে গেল, যে 4 পাই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এম ওইদিকে আসবে, আর টি স্কোয়ার ওইদিকে চলে যাবে।
আর প্লাস এইচ তো আমরা আসলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে লিখি, যেহেতু সূর্যের ক্ষেত্রে তো আর প্লাস এইচ আসবে না, সিম্পল একটা আর আসবে, এরকম আসবে, ঠিক আছে। 4π² r³ ডিভাইডেড বাই GT স্কোয়ার, এই যে এটা। ঠিক আছে। পৃথিবীর ভরের সঠিক সূত্র জি হচ্ছে GM/r² না, এই যে ছোট হাতের জি, এই যে GM/r²। ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান। হয়তো কিছুক্ষণ আগেই তো করলাম। উঁচুতে যাইতে গেলে আমরা যদি ভর সেম থাকতেছে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, G/G r প্লাস না r² ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার, যেটা আসলে আমরা করতে পারবো না কারণ ক্যালকুলেটর নাই, সেটা বাদ। কখন 1/4 হবে? খুবই সহজ, দেখো তো, গভীরতায় গেলেই একটা লাফ মেরে উঠবা খুশিতে, ঠিক আছে। 1/4 হবে, সমানুপাতিক সম্পর্ক, জি সমানুপাতিক আর, তাহলে জি যদি 1/4 হয় তাহলে আর কি 1/4 হবে না? আর দেওয়া আছে, তাহলে 6.4 গুণ 10⁻³ ডিভাইডেড বাই 4, ঠিক আছে। ঠিক আছে, এখন এতটা মানে ব্যাসার্ধ কমতে হবে, এতটা ব্যাসার্ধ কমতে হবে, এটাকে আবার 6.4 × 10⁻³ থেকে বিয়োগ দিতে হবে, কারণ জি কমবে আর যখন অতটুকু হবে, কিন্তু এখানে বলছে কত গভীরে যেতে, ঠিক আছে। তাহলে এটা এখন এইভাবে যদি নাও করতে চাও তাহলে আসলে এই সূত্রটাও তুমি করতে পারো, G × 1 - h/r, যে এখানে h হচ্ছে কতটুকু গভীরে যাচ্ছে, ঠিক আছে। সো ওইটা খাটানো বেশি ভালো। আর এই ক্ষেত্রে হচ্ছে যে ব্যাসার্ধটাই কত হয়ে গেল, বুঝতে পারছো তো সমানুপাতিক কোন ক্ষেত্রে, যে আমার যখন জিটা 1/4 তখন আরও কিন্তু 1/4, হ্যাঁ, কিন্তু এখানে তো আর চাই নাই, এখানে চাইছে কত রকম নামবো, সো এই যে বিয়োগ ফলটা চাইছে আসলে, তো এটা করা আসলে একটু কঠিন, সো এই সূত্র দিয়ে করতে হবে। জি হয়ে গেছে আমার G/4, ঠিক আছে, মানে এইদিকে আসবে 1/4, এই যে 1 h/r চলে গেল, আচ্ছা করিয়ে দিই, বাই আর এদিকে আসলো 1/4, এদিকে 3/4 আসতেছে, তাহলে h হচ্ছে 3r/4, 3 গুণ 6.4 ডিভাইডেড বাই 4, মানে আলটিমেটলি এটাই তো আসলে, তাই না, যেটা করতেছিলাম ওখানে। কত আসতেছে? 48। তাই না? 4×64 3×48, ওজন এত। আচ্ছা ওজন কেমনে এত হয়? আচ্ছা যাই হোক, তাহলে এটা কেজি ওয়েট হবে। আচ্ছা এখানে একক কেজি ওয়েট দিচ্ছে, কেজি ওয়েট বুঝো, কেজি ওয়েট মানে হচ্ছে মানে তার নিউটন ডিভাইডেড বাই জি, বা নিউটন মানে এককে তুমি আগে মানটা বের করবে, সেটাকে 9.8 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কেজি ওয়েট, ঠিক আছে। মানে একটা কেজির জন্য কত ওয়েট পাবো আসলে, 9.8 নিউটন যা 1 কেজি ওয়েট তা। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9, ব্যাসার্ধ 1/2। মঙ্গল গ্রহের বস্তুর ওজন কত? একটাই সূত্র, জি হচ্ছে GM/r²। তাহলে আমরা আসলে যেহেতু রিটার্নে করতেছি না, সো এমসিকিউ যত শর্টে করা যায় সেটাই আসলে দেখাচ্ছি। ভর কত? 1/9, তাহলে এখানে 1/9, ব্যাসার্ধ 1/2 মানে এদিকে চলে গেল, নিচে 1/4, তাহলে উপরে চলে গেল 4। বিষয়টা বুঝতে পারছি? এমসিকিউ করার জন্য আর কি, দ্রুত করতে হবে। তাহলে 4/9, 4/9 এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ এত কমবে, তাহলে এটাকে 180 দিয়ে গুণ দিয়ে দিলে হলো। যে পৃথিবীতে 180, তাহলে মঙ্গল গ্রহ কত? 4/9 গুণ, এই যে 9 গুণ 180 হলো 20, 4 20 80,
80 কেজি ওজন বা 80 কেজি ওয়েট। ঠিক আছে, এটা পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে, আচ্ছা মেরুবিন্দু 90 ডিগ্রি অক্ষাংশ না, হঠাৎ থেমে গেলে মানে কি তার কৌণিক বেগ শেষ হয়ে গেছে। এই সূত্র পড়ছি না? ল্যামডা হচ্ছে অক্ষাংশ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগের দরুন আমাদের একটা বা আহ্নিক গতির জন্য আমাদের কিন্তু জি এর মানটা কমে যায়। এই জি হচ্ছে 9.8, কিন্তু আমরা 9.8 ফিল করছি না, কারণ আমাদের একটা আহ্নিক গতি আছে। আর মেরুবিন্দুতে এই ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান তো 0। তাহলে মেরুবিন্দুতে অলওয়েজই 9.8, সে কৌণিক বেগ থাকুক বা না থাকুক। ঠিক আছে, তাহলে হঠাৎ থেমে গেলে পূর্বের নাই থাকবে, মেরুবিন্দুর কোনো চেঞ্জ হবে। ঠিক আছে, কিন্তু বিষুবীয় অঞ্চলে, মেরুবাদের যে কোনো অঞ্চলেই চেঞ্জ হবে, আর বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি চেঞ্জ হবে। বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি চেঞ্জ হবে কেন? কারণ এটা তখন এখানে হচ্ছে ওটা 0 ডিগ্রি বিষুবীয় অঞ্চলে, এটা 1, তাহলে ওমেগা স্কোয়ার আর এতখানি কমেছিল আহ্নিক গতির জন্য, আর আহ্নিক গতি থেমে গেলে এতখানি বেড়ে যাবে, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি চেঞ্জটা হবে। ওকে, ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? ওজনহীনতা মানে কি বলতো? উপর দিকে যা যাচ্ছে নিচের দিকেও তাই, মানে তার এমজি কে নিউট্রালাইজ করার জন্য উপর দিকে আমার একটা বল আছে, এমভি স্কয়ার বাই আর, তাই না? তো এটাই এমজি ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর, এম কাটা, তাহলে কত দ্রুতি, ভি চাইছে না, ভি ইকুয়ালস টু জি আর এর রুট 9.8 গুণ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 6 রুট। করাটা একটু ঝামেলা না? সো 6 রং 54, অলমোস্ট 60-এর মতন, 6 7 7 49, 8 8 64, 8-এর একটু কম থাকবে, ধরলাম 7.8 ইন্টু 10 3 মিটার, কিলোমিটার বললে। তাহলে আমাদের কাছাকাছি আসলে এটা আসছে না, কাছাকাছি এটা আসছে, উত্তর কেটে দেওয়া। উত্তর এটি। ঠিক আছে, তাহলে হ্যান্ড কালেকশন কেমনে করতে হবে ওটাও হালকা ধারণা পাইলে আর কি, নিজে নিজে করতে করতে একা একাই বুঝবা, এগুলো তো শেখার কিছু নেই। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানে বস্তু ওজন, ঘূর্ণন যদি না থাকে তাহলে আলটিমেটলি ওজন আমাদের বৃদ্ধি পেয়ে যাবে, কারণ ঘূর্ণন আছে দেখি তো আমাদের জিটা কমছে সূত্র অনুযায়ী। কিন্তু মেরু অঞ্চলে কিন্তু আবার কমবে না, মেরু অঞ্চলে সেম থাকবে, এই যে অপরিবর্তিত থাকবে কোথায়, মেরুতে। ওরে আল্লাহ, কি হাতে লেখা হলো এটা, অপরিবর্তিত থাকবে হচ্ছে মেরু অঞ্চলে। ঠিক আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধি পাবে, তাই আমরা বৃদ্ধি পাওয়াটাই নিব। কি বলে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুব রেখায় জি এর মান বৃদ্ধি পাবে, ইনফ্যাক্ট সর্বোচ্চ বৃদ্ধি পাবে, বিষুব রেখায় সর্বোচ্চ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় গভীরতা, গভীরতা মানে সমানুপাতিক কত গভীরতায়, তাহলে আমরা আসলে ওই সূত্রটা ইউজ করব। দেখো তো 1/3 বলছে না, মানে r/3 হয়ে যাবে না? তাহলে এটা কত গভীরতা হবে? 1/4 আমরা ছেড়ে আসবো। চিন্তা করো যে জি সমানুপাতিক আর, এখন জি যদি 1/3 হয় তাহলে আর হবে 1/3। ঠিক আছে, আর 1/3 হওয়া মানে কি ব্যাসার্ধটা 1/3 হয়ে যাওয়া। তাহলে আমরা ছেড়ে আসলাম কতটুকু, বা কত গভীরে আসছি আমরা? হ্যাঁ, কত গভীরে আসছি? 1/3, r/3 হয়ে গেছে। এখন আমরা ছেড়ে আসছি হচ্ছে কতখানি, 2/3 ছেড়ে আসছি, 2/3 ছেড়ে আসছি। খুবই সহজ চিন্তা, যে আমাদের এখন r/3 হয়ে গেছে, তো আমরা ছেড়ে আসছি কতখানি, 1/r/3। এটা মানে কি 3 2
সরি r/3 2r minus 3r minus r 2r/3 ব্যাপারটা এরকম। তো সমানুপাতিক, সো জি যখন 1/3 হয়ে যাবে আর হয়ে যাবে 1/3, এবং 1/3 হইতে গেলে আমরা ছেড়ে আসবো কতখানি, 2/3 খানি, কারণ পুরোটা মিলে তো 1। ঠিক আছে, পৃথিবীপৃষ্ঠ, হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে উপরে গেলে বেশি কমে যায়, তাহলে এই উচ্চতায় এই জিনিসটা সবচেয়ে বেশি কম, সবচেয়ে কম। হ্যাঁ, এর নিচে নামলেও তো কমে, তাহলে সেইটা হচ্ছে তারপরেরটা, আর জি তো সবচেয়ে বেশি, তাহলে এটা হবে। এবার পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে মেরু অঞ্চলে জি হচ্ছে অপরিবর্তিত থাকবে। আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান, অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ তো নিচে কাজ করে। পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব আর হলে অভিকর্ষ ত্বরণ জি এর মানের জন্য সমানুপাতিক r²। এই জিনিসটা কখন খাটলো বলো তো? যখন আর হচ্ছে আর এর চেয়ে বড়। এইটা খাটতো যদি আর লেস দেন আর হতো। বুঝতে পারছো? এই জিনিস আমি অলরেডি একবার ব্যাখ্যা করছি, সো আর ব্যাখ্যা করলাম না। পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে জি/জি, এটা তো কিছু নাকি করলাম, সেম জিনিস। জি/জি, জি হচ্ছে gm/r²। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে গেল, হঠাৎ ছোট মানে ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, ব্যাসার্ধ পূর্বের অর্ধেক, 1/r² না, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে তো 4 গুণ হয়ে যাবে। ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক না। পৃথিবী পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশের জন্য জি এর সমীকরণ ওই তো কিছু নাই করছে, জি মাইনাস ওমেগা² আর cos² ল্যামডা। আবার জি কে তো gm/r² লেখা যায়, এই যে জি জি সবগুলো দিয়ে করছে ওমেগা² আর cos² ল্যামডা। এক নম্বরই, এক নম্বরই। কোন তথ্যটা সঠিক? কোন তথ্যটি সঠিক? মেরু অঞ্চলে জি এর মান সর্বনিম্ন না, সবচেয়ে বেশি। অভ্যন্তরে জি এর মান কমে, সমানুপাতিক হারে কমে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক না, সবচেয়ে কম। দিল্লিটা ঠিক আছে। আদর্শ ধরায় 45 ডিগ্রি অক্ষাংশ, কারণ 90 ডিগ্রিতে সবচেয়ে বেশি, জিরোতে সবচেয়ে কম, তাহলে 45টাই আদর্শ হবে না? অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় সঠিক নয় কোনটা? বিষুবী অঞ্চলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, অক্ষাংশ বাড়লে, অক্ষাংশ বাড়া মানে কি? মেরু অঞ্চলে অক্ষাংশ সবচেয়ে বেশি, জি বাড়ে, ওটাও সঠিক। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, এটা ভুল। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুব রেখায় জি বেড়ে যাবে, আমি ইনফ্যাক্ট সর্বোচ্চ বৃদ্ধি পাবে ওটা। ঠিক আছে, সর্বোচ্চ বৃদ্ধি পাবে। তপন স্যার বলছে এটা, সেটা তোমার মার্ক করে রাখবে, এটা ভুল। অনুশীলনীতে ভুল থাকে, একই কথা বারবার বলার নাই। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে, কারণ মেরু অঞ্চলে সর্বোচ্চ। অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নাই? অভিকর্ষ ত্বরণের উপর দ্রাঘিমার কোনো প্রভাব নেই, কারণ অক্ষাংশ নিয়ে হিসাব করি আমরা, অক্ষাংশ থাকে, অক্ষাংশ আছে, উচ্চতা আছে, ওই যে এইচ এর দিয়ে এতগুলো সূত্র, পৃথিবী ঘূর্ণন, ওই যে ওমেগা স্কোয়ার আর cos² ল্যামডা, তাই না? দ্রাঘিমার কোনো প্রভাব নেই। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হয়ে যাবে? ওজন অর্ধেক হয়ে যেতে হবে, মানে জি এর মানটা অর্ধেক হয়ে যাবে, তাহলে হয়তো জি ড্যাশ। এই সূত্রটা কিছু আগে দেখালাম না, 2h/r, আমরা এটা দিয়ে করবো, কারণ মেডিকেল ডেন্টাল আসা তো সহজ সূত্রটা দিয়ে করতে হবে। এটা একদম অ্যাকুরেট না, বাট এটা দিয়ে খাটবে। ঠিক আছে, অর্ধেক হয়ে যেতে হবে, তাহলে এইদিকে আমরা পাবো হাফ। তাহলে 2h/r ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, মানে হাফ। তাই না? এটা এদিকে গেল, ওটা ওদিকে গেল, হচ্ছে r/2, মানে h হচ্ছে r/4। 6400 কিলোমিটার, তাহলে 4 হলে 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার। ঠিক আছে, তপন স্যার এটাও ভুল দিছে অ্যান্সারটা।
যেটা হচ্ছে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, তোমাদের জন্য খারাপ। সো এটাও তোমরা মার্ক করে রাখবা, যেটা ভুল অ্যান্সার দেওয়া। পরীক্ষার হলে কোনটা ঠিক নেবে নো ওয়ান নোস। নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ। ও নিরক্ষরেখা মানে কি? ল্যামডার মান 0 ডিগ্রি, মানে কজ স্কোয়ার 0 ডিগ্রি মানে 1, তাহলে ওমেগা স্কোয়ার আর হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। ভূপৃষ্ঠে 1000 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, এটা আমরা বের করতে পারবো না, অনেক কঠিন। সূত্র তো জানোই, বাট আমরা বের করতে পারবো না। সূত্র কি বলতো? জি ড্যাশ ইকুয়ালস টু জি, সূত্র কি? জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে, যেটা কিনা ক্যালকুলেটর ছাড়া মোটামুটিভাবে অসম্ভব। লিফটে যদি ওজনহীনতা অনুভব করে, তাহলে লিফটটা জি ত্বরণের নিচে নামতেছে। হ্যাঁ, লিফটটা জি ত্বরণের উপরে উঠলে তো তুমি অনেক বেশি ওজন অনুভব করবে, আরো জি ত্বরণের নিচে নামতেছে মানে তুমি ফ্লোটিং একটা বাইক পাবা। ঠিক আছে, মোটামুটিভাবে এটাও ভুলতেছে। এটা দিয়ে রাখছে, কিছু বলার নেই। যারা মার্ক করতেছে ওটা মার্ক করে রাখো। নইলে খুব একটা নোট করার তো কিছু নাই আসলে। লেটস গো। পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের। আচ্ছা, দ্বিগুণ ব্যাসার্ধ মানে কি? 4 ভাগ কম হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ। এবার কি চাচ্ছে? ওটাই তো চাচ্ছে, 4 ভাগ কম হয়ে যাবে। প্রবলেম কি হয়েছে তপনের? তপন স্যারের প্রবলেম কি হয়েছে? দ্বিগুণ ব্যাসার্ধ জি সমানুপাতিক 1/r²। দ্বিগুণ হলে 1/4 হবে। তপন স্যার এটা দিছে। হতাশাজনক। মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম? অভিকর্ষ ত্বরণ কত কম? ওমেগা স্কয়ার আর। কারণ সূত্রটা হচ্ছে জি ড্যাশ হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। বিষুবীয় অঞ্চলে ল্যামডা হচ্ছে 0, মেরু অঞ্চলে ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কতটুকু কম হবে? যে আমরা 0 সাপেক্ষে দেওয়া হবো, কজ স্কয়ার 1 হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি 1 হয়, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর হলো বিষুবীয়তে হলো। আর এটা যদি 0 হয়ে যায়, তাহলে জি হচ্ছে জি, এটা হচ্ছে মেরুতে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে। ওকে, এই গভীরতা বলছে, সো সমানুপাতিক। সেই সূত্র দিয়ে আমরা ম্যাথ করে আসছি, মেডিকেলও আসছে এই সূত্র দিয়ে ম্যাথ, তাই না? পৃথিবীর পৃষ্ঠে একটি ইটের ওজন 81 নিউটন। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতা এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়। লাগবে না, বড় ম্যাথ। একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ 4 মিটার দূরত্ব যেতে পারে। আচ্ছা, চাঁদের পৃষ্ঠে 4/6 যাওয়ার কথা। 4/24 যাওয়ার কথা। 24-এর কাছাকাছি কোনটা? এই যে 20। মানে এটা আসলে অ্যাকুরেট না যে 6ই হবে, অ্যাকুরেটটা হচ্ছে 81/16। 81/16, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকুরেট। মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের 81/16 গুণ। এই যে আমরা দেখতেছি না যে ভর দিচ্ছে 81 গুণ এবং ব্যাসার্ধ দিচ্ছে 4 গুণ, ব্যাসার্ধটা বর্গ হয়ে যাবে না, নিচে আসবে 81/16। তাহলে এইটাকে চাঁদে এসে দিতে পারবে এটা। ঠিক আছে, 4 গুণ 81/16, সিম্পলি আসলে 6 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ। এই তো 6/1 ভাগ এখানে বলেই দিছে। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4।
তাহলে এটা কত হবে? অভিকর্ষ ত্বরণই তো দিয়ে দিছে, আমরা তো ওই সূত্রই জানি, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা নিয়ে আসতে পারি যেভাবে হবে জিই ডিভাইডেড বাই জি মুন, জি তো দুটার ক্ষেত্রে সেম, এম ই এম মুন, আর আর এর সাথে তো ব্যস্তানুপাতিক, এইভাবে আসবে, ঠিক আছে? এখান থেকে যেটা আসে সেটাই, এম ই তো এই যে বড় এম, তাহলে সেখান থেকে এখন আমাদের জিনিসটা আসলে করতে হবে, এম এর তুলনায় চাঁদের ভর কত, মানে এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কত? 1/6, আমরা রিপ্লেস করি 1/6। এই জিনিসটা কত? চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, এটা হচ্ছে 1/4, তাই না? এটা যদি 1/4 হয় তাহলে এটা আলটিমেটলি 1/16 হয়ে যাবে। ওইদিকে আসলে এটা হলো 16, তাহলে এম ই গুণ 6/16। আচ্ছা আমি ওখানে একটু ভুল করছি আসলে, যাই হোক 6/16 না, এটা আসলে একটু ভুল করছি, এরকম হবে। যাদের ব্যাসার্ধ 1/r² না, এখানে ব্যস্তানুপাতিক তো, সো এটা আসলে 16 হবে, এম এর সাথে এটা, তাহলে বুঝতে পারছো ব্যাপার? কিন্তু ওটাই যে আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। ঠান্ডা মাথায় করবো, তাহলে মিলে যাবে। নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? হয়তো যেটা অভিকর্ষ ত্বরণের একক, মিটার/সেকেন্ড স্কোয়ার বা নিউটন/কেজি, ঠিক আছে? মহাকর্ষীয় বিভবের একক, বিভব হচ্ছে জুল/কেজি, জুল/কেজি, অথবা এটার একটা সূত্র আছে জিএম/আর, নেগেটিভ জিএম/আর, এটা হচ্ছে ভি, ঠিক আছে? ভি হচ্ছে নেগেটিভ জিএম/আর। এখানে আমরা জি এর একক জানি না, এম এর একক জানি কেজি, এটা মিটার, এখান থেকে দেখবো এই জিনিসটা আসতেছে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাই না? বিভবের মাত্রা তো সেমভাবে আমরা বের করতে পারবো, মাত্রা আমরা সেমভাবে বের করতে পারবো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার কেজি, কেজি কেজি তো কেটে গেল, মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা না? মহাকর্ষের প্রাবল্যের একক আমরা কি জানি বলো তো? মিটার/সেকেন্ড স্কোয়ার। যে ই হচ্ছে v/r, কিভাবে? ভি নেগেটিভ জিএম/আর না, আর ই হচ্ছে জিএম/আর², এটাই তো আসলে ছোট হাতের জি, তাই না? ছোট হাতের জি তো জিএম/আর²। তো আমরা আসলে এই জন্য এটাকে লিখতে পারি আসলে ই হচ্ছে এই জিনিসটাকে আর ভালো করে লেখা যায় এভাবে, নেগেটিভ ডিভি টিআর, তাই না? আলটিমেটলি ভি/আর মানেই তো ডিফারেন্সিয়েশন করলে তো হচ্ছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নিলেই তো আসলে ডিভিডিআর করা যায়, ওগুলো বাদ দিলাম কেন? বহু পদ্ধতি, এই যে এই জিনিসটা, এটাই আমি বললাম আসলে, ঠিক আছে? নিচের কোন স্থানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতাটা সর্বাধিক হবে? তীব্রতা সর্বাধিক হবে হচ্ছে বিষুবীয় অঞ্চলে। তীব্রতা মানেই তো জি, জি সর্বোচ্চ হবে কোথায়? জি সর্বোচ্চ কোথায়? মেরু অঞ্চলে জি সর্বোচ্চ না? মেরু অঞ্চলে জি সর্বোচ্চ, ওখানে অক্ষাংশ হচ্ছে 90°, তাই মেরু অঞ্চলে জি হচ্ছে সর্বোচ্চ, যেটা কিনা 9.8, ওখানে তীব্রতা বেশি, মানে তীব্রতা মানেই হচ্ছে জি। এই যে ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কত, এই যে এটা, মানে জি যেটা সেটাই তো। অসীমে কোনো বস্তু মহাকর্ষীয় বিভব হচ্ছে 0, মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মানই 0, এন্ড সেটা অসীমে পাওয়া যায়, এই যে জিএম/আর না? এখন আর যদি অসীম হয়ে যায় তাহলে কি হবে? জিএম/অসীম, অসীম দিয়ে কোনো কিছু ভাগ দিলে সেটা হবে 0।
মুক্তিবেগ সাধারণত এটা 2gm/r এর রুট অথবা √2gr। এখানে ঘনত্বের কোনো হিসাব নিকাশ নেই, তো উপর নির্ভরশীল না। যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ কিন্তু গড় ঘনত্ব পৃথিবীর সমান। ঘনত্ব দিচ্ছে সমান, মানে ঘনত্বের যে সূত্রটা সেটাতে আমরা নিয়ে আসতে হবে আমাদেরকে। এই জায়গায় তো ঘনত্বটা নাই, তাহলে ঘনত্ব আমাদেরকে যদি নিয়ে আসতে হয় তাহলে 2gm/r। এম কে আমরা লিখবো হচ্ছে রো ভি, ভি কে লিখবো 4/3πr3। ঠিক আছে, সবকিছু আমরা যদি এখানে এখন সুইচ করি, 2g 4/3πr3 ইন্টু রো ডিভাইডেড বাই r আসতেছে 8/3 g পাই রো r স্কয়ার। তাই না? এরকম তো আসতেছে। সূত্র মনে না থাকলে এভাবে বের করার চেষ্টা করবো আর কি, আমার মতো। ঠিক আছে, মুখস্থ রাখতে পারলে খুব ভালো। তাহলে এটা হচ্ছে পৃথিবীর দ্বিগুণ কিন্তু গড় ঘনত্ব পৃথিবীর সমান। ঘনত্ব তো সমান, তাহলে এটা কি আলটিমেটলি মুক্তিবেগ আর মুক্তিবেগ সমানুপাতিক আর হচ্ছে না, আর স্কোয়ারের রুট, তাহলে মুক্তিবেগ সমানুপাতিক আর হচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 22.4 হবে। ঘনত্ব সেম থাকলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ওটা দ্বিগুণ হয়ে যাবে। সমানুপাতিক সম্পর্ক না, পৃথিবীতে কোনো মুক্তিবেগ নির্ভর করে যে ব্যাসার্ধের উপর, কারণ যে 2gm/r এর রুট। মুক্তিবেগের সমীকরণ এই যে এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না, মানে মুক্তিবেগে নিক্ষেপ করলে √2gr। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর, অভিকর্ষ ত্বরণ এটা দিছে, মুক্তিবেগ এটা তো আমরা মুখস্থই জানি 11.2 কিলোমিটার/সেকেন্ড এটা, তাই না? এই যে 10⁻³ ওদিকে নিয়ে যাও, তাহলে কিলোমিটার হয়ে গেল। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এত এবং একটি বস্তুর মুক্তিবেগ এত, পৃথিবীর ব্যাসার্ধ কত, একই তো ব্যাপার, আমাদেরকে কোনো ম্যাথ করা লাগবে না, এটা আমাদের মুখস্থ। 6400 কিলোমিটার। এবার 5 × 10⁻24 কেজি ভর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে এত ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। প্রয়োজন নেই। গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ। মুক্তিবেগের সম্পর্কটা কি? 2gr, তাই না? এখন দেখি গ্রহের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আর হচ্ছে 2, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, 8। মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ? এটা √4। ঠিক আছে, বুঝতে পারছি। কিভাবে আছে, কত গুণ করে লিখছি, বর্গমূল আছে ফেলাই দিছি, শেষ। কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, একই তো ব্যাপার। এই জিনিস তাহলে তোমরা নিজেরা করবা, একই কোশ্চেন কেন করে দেবো। এই মঙ্গলের মুক্তিবেগ মনে রাখবা, বুঝছো? ইসাক স্যারের বইয়ে আছে, এখান থেকে তোমরা দুটো জিনিস একদম খুব ভালো করে মুখস্থ করবা। এক হচ্ছে কোনটার মুক্তিবেগ কত, টেকনিক হারে মুখস্থ করবা, যেমন আমি করছিলাম এভাবে যে চা বুম সু ব্রি এরকম একটা সিরিয়াল দিয়ে হচ্ছে কম থেকে বেশি এরকম করে। ঠিক আছে, তো সেখানে যে মতে মঙ্গল
এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। যদি ভ্যালু দেওয়া থাকে তুমি যদি বের করতে পারো তাহলে করলা, সবার শেষে করবা। হ্যাঁ, জিনিসটা মুখস্থ রাখতে পারলে ভালো। পরেরটা যে মুখস্থ রাখতে পারলে ভালো। ভূপৃষ্ঠের মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড এবং কোনো গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ভর পৃথিবীর ভরের 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগটা কত? দরকার নেই, মানে করাটা একটু ঝামেলা, তাও করি। এটা দিতে হবে না, 2gm/r, এটাতে করতে হবে। ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে নিচে হচ্ছে আমার একটা 2 গেল, ভর পৃথিবীর ভরের 8 গুণ, এখানে একটা 8 গেল, তাহলে দ্বিগুণ হচ্ছে না? চাঁদের মুক্তিবেগ মুখস্থ রাখতে হবে। চাঁদের মুক্তিবেগ মুখস্থ রাখতে হবে। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরলে এর বেগ কত? আমরা জানি বেগের একটা সূত্র আছে, 2π যাক, বেগের একটা সূত্র আছে। অ্যান্ড এটা আমি জানাই রাখি একটা জিনিস, যে একটা কৃত্রিম উপগ্রহের বেগ যদি আমরা √2 গুণ বাড়িয়ে দিতে পারি বা √2 গুণ করতে পারি, তাহলে সেটা আসলে মুক্তিবেগ অর্জন করে। ঠিক আছে, তাহলে সেটা মুক্তিবেগ অর্জন করে। তাহলে মুক্তিবেগ আমরা জানি 2gr। এখন এইখান থেকে তপন স্যার উত্তর দেওয়া সেটা, যাক, সবচেয়ে বের করা সম্ভব হবে আসলে সেটা না, এটা মুখস্থ রাখতে হবে। তবে এই ইনফোটা মনে রাখতে হবে যে √2 গুণ যদি করা হয় একটা কৃত্রিম উপগ্রহের বেগকে, তাহলে সেটা মুক্তিবেগ অর্জন করবে। চল, ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে আমরা উপর থেকে দেখবো এই জিনিসটা স্থির, তাই না? এটা ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 1 দিন বা 24 ঘন্টা। এই জন্যই তো আমরা আসলে জিনিসটাকে স্থির দেখি। কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ, এই যে মুক্তিবেগের কত গুণ বেগ দিলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? ঠিক আছে, তখন বললাম না যে কৃত্রিম উপগ্রহের বেগকে যদি √2 গুণ করা যায় তাহলে ওটা হচ্ছে মুক্তিবেগ লাভ করবে। তো আসলে জিনিসটা উল্টা জিজ্ঞেস করছে এখানে, মুক্তিবেগের কত গুণ, √2 ভাগ। দুটি উপগ্রহ যদি একই বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে তাদের দ্রুতি সমান হবে। কিভাবে? কক্ষপথ সেম মানে হচ্ছে আরটা সেম। কিভাবে বলো তো? এই যে 2πr, আর সেম। দ্রুতি মানে হচ্ছে s/t, s মানে হচ্ছে 2πr/t। এই আর যদি সেম হয়, মানে কক্ষপথ যদি সেম হয়, তাহলে তো আর কিছু এখানে ভ্যারিয়েবল নাই, টাইম তো সেম, তাহলে দ্রুতি সমান হবে। উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, অভিকর্ষ বলের প্রভাবেই তো জিনিসটা ঘুরতেছে, না থাকলে শাট করে চলে যাবে, স্পর্শক বরাবর চলে যাবে। বস্তুর উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? আবর্তনকাল 24 ঘন্টার কথা সঠিক। ভর একই থাকবে না, ভরের উপর তো নির্ভরই করে না কিছু, ভর যা ইচ্ছা হতে পারে, ওটাই ভুল। একটি কক্ষপথ আবর্তনরত দুটি উপগ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল। আচ্ছা, ভরের সাথে তো কোনো যায় আসে না, তাহলে দুটো সমান, ভরের সাথে এসব কিছু কোনো যায় আসে না, সমান হবে। একটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এখন উচ্চতার সূত্র আছে, ঠিক আছে? উচ্চতার সূত্র হচ্ছে এরকম, h gmt²/4π² (1/3 - r). এই সূত্রটা আসলো কোথা থেকে?
এই সূত্রটা আসলো হচ্ছে এখান থেকে, টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। ঠিক আছে, আবার এই জিনিসটা আসলো কোথা থেকে? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব থেকে। এই জিনিসটা মনে রাখবা, সেখান থেকে তুমি চাইলে এইচকে নিয়ে আসতে পারো, অথবা ডিরেক্ট এইচ এটাই মনে রাখতে পারো, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এখন এই জিনিসটাও এখানে কোথাও নাই, এই যে টি স্কোয়ার আর পাই স্কোয়ারকে আলাদা করে নিয়ে গেছে এটাতে। ঠিক আছে, ঠিক আছে, কোনো বস্তুতে কত বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? কিভাবে? এতে 11.2 ভাগ √2, এটাই আসলে আলটিমেটলি। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, ওই যে আবর্তনকাল আমি তো এখানে দিয়েই দিছি। পাইছি, ঘোরানোর সময়কাল হলো টি। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার না গতিশক্তি, এই ভি কে আমরা লিখতে পারবো 2 পাই বাই টি বা 2 পাই আর বাই টি, যেটাই হোক না কেন। আলটিমেটলি টি এর সাথে তো ব্যস্তানুপাতিক ভি, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, তাহলে ই কে সমানুপাতিক টি ইনভার্স 2। এটা হচ্ছে না? বুঝতে পারছো ব্যাপারটা? হাফ এম ভি স্কোয়ারকে আমরা 2 পাই আর বাই টি লিখতে পারি, তাহলে ই কে সমানুপাতিক ব্যস্তানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা, আর বেশি নাই। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় 8 কিলোমিটার/সেকেন্ড বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান এটা। ভূপৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা, ওই তো অনেক কষ্টে ওই সূত্রটা খাটাই করতে হবে, বাদ দিলে হচ্ছে, যা সূত্রটা জানলেই হবে, এত কষ্ট করে করা যাবে না। জিএম কে জিআর স্কোয়ার লিখতে পারবো, বুঝছো? এই জিনিসটা জাস্ট বলে রাখলাম, মানে জি তো জিএম স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার, তো এটা আসলে লিখতে পারবা, অনেক জায়গায় কাজে আসে, যেমন এই ম্যাথে মনে আসবে আর কি। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার বৃত্তাকার পথে ঘুরতেছে। আচ্ছা, ওই তো বেগের মান আছে একটা, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ওই যে আমরা 2gm বাই আর পড়ছি না মুক্তিবেগ, দেখো অনেকটা একই রকম হবে, যে আর প্লাস এইচ এখানে চলে আসবে আর 2টা বাদ হয়ে গেছে। এই জিনিসটা করতে হবে, দরকার নেই। দেখো তো, পর্যায়কালের অনুপাত, পর্যায়কাল কি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব না? তাহলে এই যে আর যদি 4 গুণ হয়, তাহলে 4 4 16, 4 16 64, 64কে বর্গমূল করলে হবে 8, তাহলে 1:8 হচ্ছে না? আর এর টু দি পাওয়ার 3/2। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ, ওই তো বেগের যে আলটিমেটলি মুক্তি বেগের যে সূত্রটা, ওটা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা পারবা, কারণ একই রকম, একক তো সেম, দুটা বেগই তো একক সেম হতে হবে। তো যেমন এই যে এম যদি স্কোয়ার হয়ে যায়, রুট যদি নাই হয়ে যায়, তাহলে তো একক চেঞ্জ হয়ে গেল, তো ওগুলো হবে না, এমনি বুঝতে পারবা। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে, পূর্ণ ঘূর্ণনের প্রয়োজনের সময় নিজের কোণটি সমান হয়। একই তো জিনিস আসলে, এই যে আবার তো সময়ই চাইছে, সিম্পল অ্যাজ দ্যাট। টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। পার্কিং কক্ষপথ, ভূস্থির উপগ্রহের যে কক্ষপথটা সেটা হচ্ছে পার্কিং কক্ষপথ, 24 ঘন্টা। স্যাটেলাইটের গতিশক্তির সমীকরণ, বিভব শক্তি নেগেটিভ হয় কিন্তু গতিশক্তি কিন্তু সবসময় পজিটিভ। সো এই যে সামনে যে একটা নেগেটিভ দিছে, উত্তর এটাই দিছে। গতিশক্তি সবসময় পজিটিভ, গতিশক্তি কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, সো উত্তর আসলে এটা।
কৃত্রিম উপগ্রহের মোট শক্তি নেগেটিভ, মোট শক্তি সবসময় নেগেটিভ, যেটা হচ্ছে GMM বাই R প্লাস H মাইনাস বিভব শক্তি নেগেটিভ GMM বাই R প্লাস H, গতি শক্তি GMM বাই R প্লাস H। যে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করো, এটা কি 1/2 হিসেবে কল্পনা করা হচ্ছে, আর এটা হচ্ছে -1, -1/2 আসবে। এই যে এটা হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, এখানে ভুল করে এটা দিচ্ছে, তো এটা আমরা মার্ক রাখবো। আলটিমেটলি এই জিনিসগুলো মিলাই নিবা, বই থেকে মিলাই নিবা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার এখানে শেষ। যদি কোথাও কোনো ভুল পেয়ে থাকো তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, অ্যান্ড হচ্ছে যেটা মার্ক করে দিচ্ছি যে উত্তর ভুল, সেগুলো রিচেক করতে হবে, অ্যান্ড ওগুলো আসলে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যেগুলো ভুল। তো ওখানে কিছু করার নেই কারো। তো এই তো আপাতত আজকের জন্য এই চ্যাপ্টারই শেষ। আশা করবো তোমরা এই জিনিসগুলো ভালো করে ফলো করতেছো, অ্যান্ড কোথাও কোনো ভুল টুল পাইলে অবশ্যই জানাবা, আমি কমেন্টে সেগুলো রিপ্লাই দিব, অ্যান্ড পরবর্তী কোনো চ্যাপ্টার দেখাবে। আসসালামু আলাইকুম।